This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘড়িতে তখন ভারতীয় সময় প্রায় 2:15, বাংলাদেশে 2:47। সেদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাজা ঘোষণার পর্ব। 1 মিনিটের ব্যবধান, ঘড়িতে 2:48। হাততালিতে ফেটে পড়ল গোটা আদালত কক্ষ। শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনালো ট্রাইব্যুনাল। 6 persons for all these 3 counts. We have decided to inflict her with only one sentence, that is sentence of death. বিকালে ভারতকে আহ্বান জানালো ঢাকা। এই আহ্বান প্রাক্তন প্রধানমন্ত্রীকে আবার ঢাকায় ফেরত পাঠানো। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে হাসিনাকে আবার ঢাকায় ফিরিয়ে দেওয়ার আবেদন জানায় সে দেশের বিদেশ মন্ত্রক। তাহলে নয়াদিল্লি কি হাসিনাকে এবার বাংলাদেশ সরকারের হাতেই তুলে দেবে? সেই উত্তরেই তল্লাশ করব আজকে দ্য ব্রিফিং রুমের আরও একটি পর্বে। সঙ্গে আমি অভ্র। হাসিনা সাজা পেয়েছেন, কোন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, কি সেই অভিযোগ বা কি সাজা পেলেন, এইসব এখন অতীত। যেটা তরতাজা তা হলো তার প্রত্যর্পণের দাবি। কি বলছে ভারত বাংলাদেশের 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি? দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী একজন অভিযুক্ত প্রত্যর্পণযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত হলে তখনই তাকে সংশ্লিষ্ট দেশে ফিরিয়ে নিয়ে আসা যাবে। হাসিনার ক্ষেত্রে এই শর্ত মান্যতা পেয়েছে, ফলত বাংলাদেশের ক্ষেত্রে এই প্রত্যর্পণের দাবি জানানোর পূর্ণ ক্ষমতাও রয়েছে। তবে এখানে আরও একটি শর্ত রয়েছে। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির ধারা 1 ও 2-এ দ্বৈত অপরাধ বা ডুয়েল ক্রিমিনালিটির কথা উল্লেখ রয়েছে, যার অর্থ হলো উভয় দেশের বিচার ব্যবস্থা অভিযুক্তকে দোষী বা অপরাধী বলে সাব্যস্ত করবে। কিন্তু হাসিনার ক্ষেত্রে তা কি হয়েছে? বাংলাদেশের অন্দরে মানবতা বিরোধী অপরাধে হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে সেখানকার ট্রাইব্যুনাল, কিন্তু ভারত এই মানবতা বিরোধী অপরাধ এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটু ভিন্ন সুরই বরাবরই বজায় রেখেছে। তাহলে ঢাকার আহ্বানে আইনিভাবে সাড়া দেবে না নয়াদিল্লি? এই ওয়ার ট্রাইব্যুনালের জাজমেন্টটাই ফাইনাল হতে পারে না, এরপরে সুপ্রিম কোর্ট আছে এবং তার সেখানে বলার রাইটস আছে। এবং এটা আপনাকে দেখতে হবে, ভারতবর্ষকে আজকে আমরা তো এক্সট্রা টেরিটোরিয়াল কোনো জাজমেন্ট আমাদের উপর কিন্তু বাইন্ডিং নেই। আমাদের সঙ্গে তাদের যে চুক্তি আছে সেটা আমাদের কাছে বাইন্ডিং আছে, কিন্তু এগ্রিমেন্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন যে ট্রিটিগুলো হয়, ইন্টারন্যাশনাল ট্রিটি, তাতেও কিন্তু ক্লজ অ্যান্ড কন্ডিশনস থাকে। আমরাও দেখেছি অনেক যারা ধরুন ভারতবর্ষ অপরাধ করে বিদেশে চলে গেছে তাদেরকে ফেরাতে গেলেও কিন্তু এক্সট্রাডিশনের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থ্রুতে তাদেরকে করতে হবে। বাট এই রায়ের কপি তুলে দেওয়া হবে ভারতবর্ষে, মানে ভারতবর্ষ বাউন্ড টু অ্যাকসেপ্ট অ্যান্ড এক্সিকিউট দ্যাট, এটার কিন্তু কোনো প্রভিশন আমাদের নেই। সেটা আমার মনে হয় ভারতবর্ষের যারা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা সরকার আছে তারা ভালো করেই জানে। সোমবার বিকেলেই হাসিনার সাজা নিয়ে মুখ খুলেছে ভারতের বিদেশ মন্ত্রক। তাদের সুর একটু অন্যরকম, খুব কূটনৈতিক, অতল গভীর বললেও ভুল হবে না। বাংলাদেশের সঙ্গে ভারতের যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেই কথাও বিদেশ মন্ত্রক তাদের বিবৃতিতে জানিয়েছে। তারা আরও জানিয়েছে বাংলাদেশের জনগণের স্বার্থে শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ভারত সরকার অবশ্যই আলোচনা করবে। এবার আসা যাক প্রত্যাখ্যানের প্রসঙ্গে। ভারতের কাছে কি ঢাকার আহ্বান প্রত্যাখ্যানের পূর্ণ ক্ষমতা রয়েছে? কি বলছে দ্বিপাক্ষিক চুক্তি? এই প্রত্যর্পণ চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা, অন্তত যা হাসিনার ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য, সেগুলি হলো ধারা 6-1 এবং ধারা 8-3। কি এমন রয়েছে এই দুই ধারায়? প্রথমে ধারা 6-1 কথা বলা যাক। যদি অভিযুক্তের অপরাধের সঙ্গে রাজনৈতিক যোগসাজশ থাকে তাহলে প্রত্যাখ্যান করা যাবে তার প্রত্যর্পণ। খুব সহজ ভাষায় বলতে গেলে ঠিক যেমনভাবে কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন কোনো রাজনীতিক, এই ধারাটাও তেমন। আর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন যে রাজনৈতিক গণ অভ্যুত্থান, তাতে বিশেষ কোনো সন্দেহ নেই। আর তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের তো বালাই নেই। এরপর আসা যাক ধারা 8-3 কথায়। এই অনুচ্ছেদ অনুযায়ী যদি অভিযুক্তের সঙ্গে আবেদনকারী দেশের বা গোষ্ঠীর রাজনৈতিক সংঘাত থাকে তাহলে বিনা বাক্য ব্যয়ে সেই আবেদন খারিজ করে দেওয়া যেতে পারে। নোবেলজয়ী তথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আদ্যোপান্ত রাজনীতিক না হলেও
বিগত 1 বছরে তার আচরণ, নীতি সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মত একটা বড় অংশের। এমনকি এই সময়কালে ভারতের 7 সিস্টারেও নজর দিতে ছাড়েননি তিনি। সব ক্ষেত্রে প্রযোজ্য, কেন আমি যখন একটা অফিসিয়াল চেয়ারে বসে আছি, আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি বলবো যে মারো, আর আমি একজন অফিসিয়াল চেয়ারে বসে যখন আমি দেখছি আমার কাছে সিচুয়েশন ব্রিফড হচ্ছে যে দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোলাপস করে গেছে, সব কিছু নেই, তখন আমাকে এক্সট্রিম আমি পদক্ষেপ নিতে পারি টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য লার্জার সোসাইটি। আজকে ধরুন 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ লোক রাস্তায় নামতেই পারে, সেটা কিন্তু গোটা বাংলাদেশে 15 কোটি লোকের রিপ্রেজেন্টেশন হতে পারে না। তাহলে আমার 15 কোটির লোকের লার্জার ইন্টারেস্ট আমার কাছে প্রিভেল করবে। আর আমি যেটা মনে করেছি, আমি যতটুকু বুঝেছি, উনি ওনার অফিসিয়াল ক্যাপাসিটিতে বসে এই অর্ডার ইস্যু করে যদি থাকেন, আমি তাতে কোনো ভুল দেখতে পাচ্ছি না। কেন? টু সেফগার্ড দ্য ইন্টারেস্ট অফ 15 crores অফ দ্য পপুলেশন, যদি 5 লক্ষ লোককে ওনাকে আটকাতে কোনো অর্ডার ইস্যু করতে পারে, দ্যাট ইজ জাস্টিফাইড। তাহলে কি হাসিনাকে ফেরানোর কোনো পথই নেই ইউনূস সরকারের কাছে? আন্তর্জাতিক নিয়ম বলছে 2 দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে নাক গলাতে পারে না রাষ্ট্রপুঞ্জ, সুতরাং তারা প্রথমেই খারিজ। তবে একটি প্রতিষ্ঠান এই বিষয়ে হস্তক্ষেপের ক্ষমতা রাখে, তা হলো আন্তর্জাতিক ন্যায় আদালত। 2 সরকারের যুক্তিতর্ক শুনে হাসিনার প্রত্যর্পণ নিয়ে রায়দানের ক্ষমতা একমাত্র আন্তর্জাতিক স্তরে তাদের কাছেই রয়েছে। এটা যেটা আজকে শাস্তি ঘোষণা করেছে বাংলাদেশে, এটা হচ্ছে বাংলাদেশের ওয়ার ট্রাইব্যুনাল। আমরা 71 সালে যখন এই ক্রাইম বা জেনোসাইড হয়েছিল, বাংলাদেশ সরকার 2009 মনে করেছিল যেহেতু পাকিস্তানি সোলজারদের স্পেসিফিক্যালি, তারা তো বাংলাদেশের নাগরিক না, তাদেরকে যদি ট্রায়াল করতে হয় তাহলে একটা ট্রাইব্যুনাল দরকার। সেই ওয়ার ট্রাইব্যুনাল করা হয়েছিল। এর সঙ্গে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কোনো দূরদূরান্ত সম্পর্ক নেই। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইউনাইটেড নেশন স্বীকৃত একটা অর্গানাইজেশন, তারা একটা আলাদা সিস্টেমে চলে, এবং তাদের যে জুরিসডিকশনাল পয়েন্ট, সেই জুরিসডিকশনালটা পয়েন্ট ধরুন আজকে ভারতের সঙ্গে অন্য দেশের সমস্যা আমরা দেখেছি সর্বদের ক্ষেত্রে, এক্ষেত্রে ভারতবর্ষ ওখানে গেছে, সেই জায়গায় তার কজ অফ অ্যাকশন আছে। আজকে দেশের ভেতরে কি করেছে কি করেনি সেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কোনো বিচারাধীন বা বিষয় হতে পারে না, আর তার জুরিসডিকশনও নেই। এই আন্তর্জাতিক আদালত নিয়ে আত্মবিশ্বাসী হাসিনাও রায়দানের পরেই তার দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশের ট্রাইব্যুনাল নামে আন্তর্জাতিক লেখা থাকলেও কাজে নয়। এটা স্পষ্ট ইউনূস সরকার নিজেদের রাগ মেটাতে এই আদালতকে ব্যবহার করেছে। আমি আগে ওদের চ্যালেঞ্জ করেছি, আবারও করছি, সাহস থাকলে আমার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যান। আমি এটাও জানি ওরা যাবেন না, কারণ আন্তর্জাতিক আদালত আমাকে রেহাই দেবে। যে প্রসঙ্গ উল্লেখ না করে শেষ করা যায় না, তা হলো হাসিনার আত্মপক্ষ সমর্থন। একজন অভিযুক্তের এটা প্রাথমিক অধিকার। ভারতে যখন মুম্বাই হামলা হয়েছিল, সেই সময় একমাত্র ধৃত জঙ্গি কসাবো নিজের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলেন, কিন্তু হাসিনা, তিনি একটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, সেই সুযোগ কি তার পাওয়া উচিত ছিল না? নাকি হাততালি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া এটাই এখন বাংলাদেশের নতুন নিয়ম? প্রশ্ন তুলছেন একাংশ। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।